এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এই মুহূর্তের দেশ রাজ্যের বাছাই করা এক্সক্লুসিভ 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের দোরগোড়ায় আমরা পৌঁছে দেব, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে থাকুন আজকের গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেটগুলো। বড় ঘোষণা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 21শে জুন থেকে 18 বছরের ঊর্ধ্বে দেশের সব নাগরিককে একেবারে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্রীয় সরকার। করোনা টিকাকরণ নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার থেকে টিকাকরণের জন্য রাজ্য সরকারগুলিকে আর কোনো অর্থ ব্যয় করতে হবে না। 21শে জুন থেকে 18 বছরের ঊর্ধ্বে দেশের সব নাগরিককে টিকা দেবে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ বিনামূল্যে। সোমবার সন্ধ্যাবেলা জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, অনেক রাজ্য সরকারের টিকা দানের সমস্যা হচ্ছে, সেই সমস্যা মেটাতেই কেন্দ্র আগের মতো সব নাগরিককেই এবার বিনামূল্যে টিকাকরণের দায়িত্ব নেবে। তবে কেউ চাইলে বেসরকারি হাসপাতালেও টিকা নিতে পারেন। সেক্ষেত্রে বেসরকারি হাসপাতাল ভ্যাকসিনের দামের ওপর সর্বোচ্চ 150 টাকা সার্ভিস ট্যাক্স নিতে পারবে বলে দিন প্রধানমন্ত্রী জানিয়েছেন। আবারও বাড়ানো হলো বিনামূল্যে রেশনের মেয়াদ। আরও এক বড় ঘোষণা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গত লকডাউনে টানা 6 মাস বিনামূল্যে রেশন দিয়েছিল কেন্দ্রের মোদী সরকার। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময় চলতি বছরের মে এবং জুন মাসেও বিনামূল্যে রেশন বিলির ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী সরকার। এবার বিনামূল্যে রেশন দেওয়ার সেই মেয়াদ আরও বাড়িয়ে দিল কেন্দ্র। সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দীপাবলি অর্থাৎ নভেম্বর মাস পর্যন্ত দেশের 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এর ফলে দেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত সম্প্রদায়ের প্রচুর মানুষ উপকৃত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ দীপাবলি অবধি বাড়ানো হলো। 80 কোটি দরিদ্র মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রসঙ্গত, আমাদের রাজ্যে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে মূলত প্রত্যেক মাসে আমাদের রাজ্যে কিন্তু ইতিমধ্যেই প্রত্যেক রাজ্যবাসী বিনামূল্যে রেশন পেয়ে যাচ্ছেন। প্রসঙ্গত, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠছে করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার, মোদী সরকার। বিরোধীদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে রাজনীতি করতে ব্যস্ত মোদী সরকার। আমজনতা, দেশের অর্থনীতি নিয়ে চিন্তা নেই তাদের। এমনকি করোনা পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS ও মোদী শাহের উপর চটেছিল বলে সূত্রের খবর। এদিকে সামনে উত্তরপ্রদেশ, গুজরাটের একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই বিরাট বড় সিদ্ধান্ত ভোটের জন্যই নেওয়া হলো বলে রাজনৈতিক মহল মনে করছে। সেই নির্বাচনে জিততে ম্যাজিক্যাল পদক্ষেপের দরকার ছিল। এবার বিনামূল্যে রেশন, ভ্যাকসিনের ঘোষণা করে সেই প্রধানমন্ত্রী সেই বৈতরণী পারের চেষ্টা করলো বলেই মনে করছে ওয়াকিবহাল। অপরদিকে নরেন্দ্র মোদীর প্রত্যেক দেশবাসীকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া নিয়ে বিরোধীরা বলেছেন, বড্ড দেরি করে ফেললেন। মোদীর বিনামূল্যে ভ্যাকসিনের ঘোষণা নিয়ে কটাক্ষ বিরোধীদের। কেন্দ্রের বহুমুখী ভ্যাকসিন নীতিকে অনেক আগেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। রাজ্যগুলোকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। কংগ্রেস, তৃণমূল থেকে শুরু করে অন্যান্য বিরোধী দল আগেই কিন্তু টিকাকরণের একেবারে গোড়ার দিক থেকেই সেটা বলে আসছিল। অবশেষে সোমবার বিরোধীদের সেই দাবি পূরণ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছেন, 21শে জুন থেকে 18 বছরের ঊর্ধ্বে সব নাগরিককে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেবে কেন্দ্র। মোট উৎপাদিত ভ্যাকসিনের 75% সরাসরি কিনে নিয়ে তা রাজ্যগুলোর মধ্যে বিলিয়ে দেবে নরেন্দ্র মোদী সরকার। প্রধানমন্ত্রীর এই ঘোষণা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং উপযোগী। এই সিদ্ধান্ত ঘোষণা করা উচিত ছিল আগেই কেন্দ্রের। তৃণমূল আবার বলছে, এখনও আসল সমস্যার কোনো সমাধান করলেন না প্রধানমন্ত্রী। মোদীর ঘোষণার পরেই তার সিদ্ধান্তকে একযোগে স্বাগত জানাচ্ছেন বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা। বিরোধী শিবিরের অনেকেও মোদীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, তবে তারা প্রধানমন্ত্রীকে খোঁচা দিতেও ছাড়ছেন না। মোদীর ঘোষণা প্রসঙ্গে কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী TS সিং দেওয়ের বক্তব্য, এই সিদ্ধান্ত 6 মাস আগে নেওয়া উচিত ছিল, তবে দেরিতে হলেও এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। কংগ্রেসের প্রথম সারির নেতা জয়রাম রমেশ বলেছেন, প্রধানমন্ত্রী বড্ড দেরি করে ফেললেন। বিরোধীদের সঙ্গে আলোচনা করে আগেই এই সিদ্ধান্ত নিলে অনেক বড় ক্ষতি আটকানো যেত দেশের। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দ্বার্থহীন ভাষাতেই মোদীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তার বক্তব্য, এটা এই সময়ের সবথেকে জরুরি সিদ্ধান্ত। আম আদমি পার্টি বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নেয়নি, সুপ্রিম কোর্টের তিরস্কারের পরে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মোদী সরকার। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছেন, মোদীর ঘোষণায় সবই হলো, আসল সমস্যায় মিটল না। এখনও মূল সমস্যা হলো টিকার অভাব। রাজ্য টাকা দিয়ে কিনতে চেয়েও ভ্যাকসিন পাচ্ছে না। প্রধানমন্ত্রী যদি বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণার সঙ্গে বলে দিতেন
রাজ্যগুলো চাহিদা অনুযায়ী টিকা পাবে, তাহলে অর্ধেক সমস্যায় মিটে যেত। বিজেপির টিকিটে জেতা বহু বিধায়ক তৃণমূলে ফিরতে চান। দিলীপ শুভেন্দুর বুকে ভয়ে ধরালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21 বিধানসভা নির্বাচনে বাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি। 213টি আসন নিয়ে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল, আর তারপর থেকেই উল্টো সুর তৃণমূল ত্যাগীদের অনেকের গলাতেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে ঘাসফুল শিবিরে ফেরার ইচ্ছা প্রকাশ করছেন ভোটের আগেই দল থেকে বেরিয়ে যাওয়া নেতা নেত্রীরা। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, শুধু দল ত্যাগীরাই নয়, নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থীরাও তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন প্রতিনিয়ত। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর সোমবারের প্রথম সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, শুধু দল ত্যাগীরা কেন, বিজেপিতে জেতা বিধায়করাও যোগাযোগ করছেন প্রত্যেক দিন। শনিবার ওয়ার্কিং কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছিল। এ নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়েছেন প্রত্যেকে। পরবর্তী ওয়ার্কিং কমিটির বৈঠকের পর দলের সিদ্ধান্তের কথা ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরার পর একাধিক বিজেপি বিধায়কও যে তৃণমূলে যোগ দিতে পা বাড়াচ্ছেন, সেই ইঙ্গিতই এদিন দিয়ে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুকৌশলে বুঝিয়ে দিলেন আগামী দিনে বঙ্গে বিজেপি আরও কোণঠাসা হতে চলেছে। তবে এবার দেখার বিষয়ে নিজের পুরনো সৈনিকদের নিয়ে এবং বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে প্রত্যেক রাজ্যবাসী, রাজনৈতিক মহল। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আপনাদের কাছে সংক্ষেপে সেই কথাগুলো পৌঁছে দেব। তিনি এদিন জানিয়েছেন, দল নতুন দায়িত্ব দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। দায়িত্ব পেয়ে বর্ষিয়ার নেতাদের সঙ্গে দেখা করে আশীর্বাদ পরামর্শ নিয়েছি। তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, কেউ সেকেন্ড ম্যান নয়, বাকি সবাই কর্মী। বিরোধী দলনেতাকে অনুরোধ, কুৎসা না করে বিরোধী দলনেতার কাজ এবং গঠনমূলক আলোচনা করুন। বাংলা কুৎসার কাছে, বহিরাগতদের কাছে মাথা নত করেনি, বাংলাদেশকে আশা দেখাচ্ছে। 1 মাসের মধ্যে জাতীয় স্তরের পরিকল্পনা তৈরি করব, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও যে রাজ্যেই যাব, জিততে যাব, কিছু ভোট বা কিছু বিধায়কের জন্য নয়, জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক পরিবারে একাধিক রাজনীতিক থাকতে পারে না, এমন আইন আনুক বিজেপি, সবার আগে ইস্তফা দেব। 20 বছর রাজ্য সরকারের কোনো পদে থাকবো না, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে রাজ্যে নদীতে মৃতদেহ ভাসছে সেখানে নয়, বাংলায় কেন্দ্রের দল আসছে, হারও হজম করতে পারছে না বিজেপি। এছাড়াও বিজেপিকে হারানো আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য দেশকে বাঁচানো, দেশের সংবিধান রক্ষা করা। রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর হিংসার ঘটনা নেই, যা হয়েছে নির্বাচন কমিশনের দায়িত্বের সময়। মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পর থেকেই রাজ্যপাল আক্রমণ শুরু করেছেন। রাজ্যপাল সুলভ আচরণ করা উচিত জগদীপ ধনকরের। এই কথাগুলি এদিন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখ রাখবো পরের গুরুত্বপূর্ণ খবরটির দিকে। এবার বেসরকারীকরণের পথে আরও 3টি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক, শঙ্কায় গ্রাহকরা। বেসরকারীকরণের পথে 3টি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক। খুব শীঘ্রই সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের অধিকাংশ শেয়ার বিক্রি করতে পারে কেন্দ্র সরকার। নীতি আয়োগের তরফে কেন্দ্রের কাছে এমনটাই প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর। নীতি আয়োগ চাইছে এই দুটো ব্যাংকে বড় মাপের বিলগ্নীকরণের পথে হাঁটুক কেন্দ্র। অন্যদিকে ব্যাংক অফ ইন্ডিয়া পুরোপুরি বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে নীতি আয়োগের তরফে। প্রসঙ্গত, ফেব্রুয়ারির শুরুতে সংসদে পেশ করা সাধারণ বাজেটে দেশের কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বেসরকারীকরণের জন্য প্রাথমিকভাবে 4টি মাঝারি মাপের ব্যাংককে বেছে নেয় মোদী সরকার। যে 4টি ব্যাংককে বেসরকারীকরণের জন্য প্রাথমিক তালিকায় রাখা হয়েছিল সেগুলো হলো ব্যাংক অফ মহারাষ্ট্র, ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। সোমবার নীতি আয়োগ প্রস্তাব দিয়েছে এর মধ্যে ব্যাংক অফ ইন্ডিয়াকে পুরোপুরি বিক্রি করে দেওয়া হোক, আর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অধিকাংশ শেয়ার বিক্রি করা হোক। এরপর কেন্দ্রের বিনিয়োগ বিভাগ নীতি আয়োগের এই প্রস্তাব খতিয়ে দেখবে। প্রস্তাব পাশ করানোর জন্য কী আইন পরিবর্তন প্রয়োজন সেটাও খতিয়ে দেখা হবে। তারপর রিজার্ভ ব্যাংক নীতি আয়োগের প্রস্তাবে সম্মত হলেই 3টি ব্যাংককে বেসরকারীকরণ করা হবে বলে জানা যাচ্ছে। এর আগে বাজেটে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণ সংক্রান্ত প্রস্তাবের পর বিরোধীরা এর বিরুদ্ধে সরব হয়েছে। সরকারের তীব্র সমালোচনা করে বিরোধীরা বলেছে, সরকারি কোষাগার ভরতে সম্পত্তি বেচে দেওয়া হচ্ছে। তবে কেন্দ্রের বক্তব্য, সংস্থাগুলোকে আরও বেশি কার্যকর করার লক্ষ্যেই এই ব্যবস্থা নিচ্ছে মোদী সরকার। করোনা পরিস্থিতিতে অবশেষে এবছরের মতো রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল বলে ঘোষণা করলেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে বাতিল করে দেওয়া হলো চলতি বছরের 2021-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সোমবার নবান্ন থেকে পরীক্ষা বাতিলের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বিশেষত কমিটি এবং জনগণের মতামতের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নেওয়া হবে কিনা বা উচিত কিনা সে বিষয়ে রাজ্যবাসীর মত জানতে চায় রাজ্য সরকার। শিক্ষা দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়, সেখানে 3টি ইমেল আইডি দেওয়া হয়। বলা হয়, বর্তমান পরিস্থিতিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হওয়া উচিত কিনা মেল করে তা জানাতে পারবে আমজনতা। সোমবার দুপুর 2টোয় শেষ হয়েছে সেই সময়। সোমবার বেলা 3টে নাগাদ নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, একদিনে প্রায় 34,000 মেল জমা পড়েছে। তার মধ্যে 79% পরীক্ষা না নেওয়ার পরামর্শ দিয়েছেন। এরপরেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিশেষজ্ঞ কমিটিও বাতিলের সুপারিশ করেছিল, রাজ্যবাসীরাও বাতিলের পক্ষেই মত দিয়েছেন, তাই বাতিল করা হলো এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা না নিয়ে কিভাবে মূল্যায়ন হবে, কিভাবে রেজাল্ট মার্কশিট তৈরি হবে তা স্থির করার দায়িত্ব বিশেষজ্ঞ কমিটিকে দিয়েছেন তিনি। আগামী 7 দিনের মধ্যেই কিভাবে পরীক্ষার মূল্যায়ন করা হবে বা রেজাল্ট কী করে তৈরি করা হবে সেটা জানিয়ে দেবে সেই বিশেষজ্ঞ কমিটি। অপরদিকে যাত্রীদের মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। কলকাতায় বিমান অবতরণের সময় চরম বিপত্তি। মুম্বই থেকে বিমান অবতরণের সময় বিরাট বিপত্তি কলকাতা বিমানবন্দরের সূত্রের খবর। যান্ত্রিক গোলযোগের জেরে এদিন ভিস্তারার একটি বিমান অবতরণের সময় তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। ঝাঁকুনির তীব্রতা এতটাই ছিল বেশি যে বেশ কয়েকজন যাত্রী গুরুতর আঘাত পেয়েছেন, এমনকি 3 জন যাত্রীর মাথাও ফেটে যায় বলে খবর। সূত্রের খবর, আহত বিমান যাত্রীদের বর্তমানে বিমানবন্দরের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেল থেকেই কালো মেঘে ঢেকে গিয়েছিল কলকাতার আকাশ, সঙ্গে শুরু হয় মারাত্মক বজ্রপাত। ঠিক সেই সময় মাঝ আকাশে কলকাতা বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি চালাচ্ছিল মুম্বাই থেকে আগত ভিস্তারার বিমান। বিকেল 4:55 বিমানটির চাকা রানওয়ে ছুঁতেই ঘটে যায় সেই বিপত্তি। শুরু হয় ভয়ঙ্কর ঝাঁকুনি। সেই ঝাঁকুনির জেরে 3 যাত্রীর মাথা ফেটে যায় বলে খবর। এর মধ্যে 2 ব্যক্তি 60 ঊর্ধ্ব বলেও খবর। মাথা ফাটে এক পৌর, এক বৃদ্ধা এবং এক যুবকের। মোট 5 জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। অপরদিকে রাজ্যে ধেয়ে আসছে আরও দুর্যোগ। 11ই জুন 26শে জুন নিয়ে আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর। ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে ক্ষতিগ্রস্ত বাংলার বিস্তীর্ণ অঞ্চল, এরই মধ্যে চোখ রাঙাচ্ছে আরও এক দুর্যোগ। 11ই জুন 26শে জুন ফের বড় বান আসছে রাজ্যে, যা নিয়ে ফের উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি জানিয়েছেন তিনি, সরাসরি দেখে নেব সেই ভিডিও ফুটেজটি। স্ট্যাগনেশন মে কন্টিনিউ, তার কারণ আবার 11 তারিখে একটা বান আসছে, আর 26 তারিখের বানটা আমফানের থেকেও বড় হবে, মানে আমাদের ইয়াসের থেকেও মনে হয় বড় হতে পারে আরও বানটা। সেই জন্য আমাদের ইমিডিয়েট কিছু কাজ করতে হবে। আমাদের লঙ্গার দ্যান পোস্ট আমফান এটা হচ্ছে, এবং স্ট্যাগনেশন যেটা জল জমে থাকা, সেটা কিন্তু বেরোতে অনেক টাইম লাগবে। কেন টাইম লাগবে? নিচু জলাশয়, নিচু জমি, লবণাক্ত জমি। 2 হচ্ছে আবার তো 11 তারিখে বান আসছে। হ্যাঁ, মাছে ভেরি করে ফেলেছে, 11 তারিখে বান আসছে, আবার 26 তারিখে বান আসছে। 26 তারিখ পর্যন্ত কিন্তু জলটা জমবে, জলের ওপর জল জমবে। সেই জলকে বের করা এত সহজ নয়। এবং আমার মনে হয় অনেক জায়গায় টিউবওয়েল টোটাল খারাপ হয়ে গেছে। পিএইচিকে দেখতে হবে উঁচু জায়গায় টিউবওয়েল বসানো যায় কি না। মনোজ পন্থ, উঁচু জায়গায় টিউবওয়েল বসাতে হবে। লোয়ার জায়গায় যেগুলো ছিল সেগুলো সব খারাপ হয়ে গেছে। এটা একটা প্রবলেম হয়েছে। পাউচ তো আপনি ধরুন টাইমিং আপনি দিচ্ছেন, কিন্তু লোকে পাউচ তো এখন দিতেই হবে, এটা কন্টিনিউ করতে হবে। আগামী বান পর্যন্ত কন্টিনিউ করতে হবে, এবং বানের পরে পর্যন্ত কিছু করার নেই। পানবারাজেরও খুব ক্ষতি হয়েছে। পানবারাজকে তো আমরা হেল্প করবো বলেছি। আমরা ইটভাটারও অনেক ক্ষতি হয়েছে। ইটভাটারও তো অনেক গরিব লোক কাজ করে। ইটভাটাটাও আমি অ্যাড করতে বলেছি, 5,000 টাকা করে একটা ইটভাটা প্রতি একটা সাহায্য গভর্নমেন্ট দেবে। এটা অ্যাড হলো ওই টানে। 100 দিনের কাজ থেকে কিভাবে সাহায্য করা যায় এই সমস্ত কাজে 100 দিনের কাজটা সুব্রততা বাড়াতে হবে। কনভার্জেন্স করে এমব্যাঙ্কমেন্ট থেকে শুরু করে, পান বরজ থেকে শুরু করে, জল ছাঁটাই থেকে শুরু করে, মানে জলকে সেচাই করে বার করতে হবে, এগুলো করতে হবে।
এবং একটা নিম্নচাপও সৃষ্টি হবে 11 তারিখে যখন বান আসবে তার সাথে। এবং আমাদের ফার্দার ড্যামেজ যাতে না হয়, লস অফ লাইফের, এই জন্য কিন্তু আমাদের রেস্টোরেশন অফ রিভার এমব্যাঙ্কমেন্ট কতগুলো ওয়ার্ক চলছে, কিন্তু এত শর্ট টাইমে কি করে হবে? আবার দুটো বান আসছে পরপর এবং নিম্নচাপও আসছে, বর্ষাটা শুরু হয়ে যাচ্ছে। টোটাল নাম্বার অফ ব্রিচেস 317। রেস্টোরেশন ওয়ার্ক স্টার্টেড, কিন্তু অলমোস্ট 50% কমপ্লিট আমরা করতে পারবো, কিন্তু 50% কমপ্লিট হবে না, টাইম লাগবে। 50% যেটা আমি কমপ্লিট করতে পারবো সেটা হচ্ছে ওয়েদার রিপোর্ট কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, শুরুতেই চোখ রাখবো উত্তরবঙ্গের দিকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় রাজ্যের হিমালয়ের সংলগ্ন 3 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পরবর্তী 24 ঘন্টায় হিমালয়ের সংলগ্ন 5 জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 2 থেকে 3 দিন দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। তার পরবর্তী 3 দিন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে উত্তরবঙ্গ জুড়ে। প্রসঙ্গত জানিয়ে রাখি, ইতিমধ্যে উত্তরবঙ্গে বর্ষা কিন্তু প্রবেশ করে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সেটা ধীরে ধীরে সবকটি জেলায় ছড়িয়ে পড়বে। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে 11ই জুনের মধ্যে। এবার জানবো দক্ষিণবঙ্গের আবহাওয়া। আগামী 72 ঘন্টায় দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই সেরকম কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। তবে শুক্রবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া নিম্নচাপ দক্ষিণবঙ্গের বর্ষাকে ত্বরান্বিত করবে। ওই সময় পরপর 3 দিন ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ওই একই দিন থেকে উড়িষ্যায়ও বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী 2 থেকে 3 দিন দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। তবে তারপর 3 দিন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে দক্ষিণবঙ্গেও।